হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে এসসি প্রোগ্রামিং এর যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট সম্পর্কে জানবো। আপনারা যদি প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই ভিডিওগুলো একটু চেক আউট করে আসবেন এবং তারপরে এই ভিডিওটি দেখবেন। এবং অবশ্যই আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে কথা বলবো আজকে। প্রথমে আমরা দেখবো অ্যালগরিদম। অ্যালগরিদম অ্যাকচুয়ালি কি? তো অ্যালগরিদমের যেই বেসিক যে ডেফিনিশন সেটি হলো একটি স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং আ প্রবলেম। তো অ্যালগরিদম হলো একটি স্টেপ বাই স্টেপ প্রসিডিউর একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো এই হলো অ্যাকচুয়ালি অ্যালগরিদমের ডেফিনিশন। এখানে আরও একটি ডেফিনিশন দেওয়া আছে, আপনারা যে কোনো একটি ডেফিনিশন আপনারা চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যারেক্টারিস্টিক যদি বলা হয় অ্যালগরিদমের, তাহলে আমরা মেইনলি 6টি ক্যারেক্টারিস্টিক দেখি একটি অ্যালগরিদমের। প্রথমেই অবশ্যই ইনপুট স্পেসিফাইড হইতে হবে। এমনটা হওয়া যাবে না যে যে ইনপুট আমার দরকার নেই সেটাও আমি ইনপুট নিচ্ছি, এমনটা অবশ্যই হওয়া যাবে না। আউটপুটও স্পেসিফাইড হইতে হবে, ডিফাইনেটনেস থাকতে হবে, ইফেক্টিভ হইতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, ফাইনাইটনেস থাকতে হবে। অর্থাৎ ডিফাইনাইটনেস যদি বলা হয়, তাহলে আমার যে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি অ্যালগরিদমটা সলভ করতেছি, তো আমার প্রত্যেকটি স্টেপ অবশ্যই ক্লিয়ার হইতে হবে। এবং ইফেক্টিভনেসের কথা যদি বলা হয়, অবশ্যই একটি অ্যালগরিদম ইফেক্টিভ হইতে হবে। তাছাড়া কোনো একটি অ্যালগরিদম যদি ইফেক্টিভ নাই হয়, তাহলে তো সেটি আমার কোনো কাজে আসবে না, তাই না? ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, অর্থাৎ আমি কোনো একটি অ্যালগরিদম যদি লিখি, সাপোজ আমি A+B এর একটি অ্যালগরিদম লিখলাম, তো এমনটা হওয়া যাবে না যে অ্যালগরিদমটি আমি লিখলাম সেটি শুধুমাত্র সি প্রোগ্রামিং এর জন্যই কাজে লাগলো, জাভার জন্য কাজে লাগলো না, বা পাইথনের জন্য কাজে লাগলো না, বা জাভা বা পাইথন এগুলাতে আমি সেই অ্যালগরিদমটি ইউজই করতে পারলাম না, এমনটি অবশ্যই হওয়া যাবে না। তো অবশ্যই একটি অ্যালগরিদম ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, ফাইনাইটনেস থাকতে হবে। অর্থাৎ এমনটি হওয়া যাবে না যে অ্যালগরিদমটা আমার চার চার লাইনের ভিতরে হয়ে যাচ্ছে বা 4টি স্টেপের ভিতরে হয়ে যাচ্ছে, আমি দেখা গেল যে আমার পৃষ্ঠা ভরানোর জন্য পরীক্ষার খাতায় আমি 10 থেকে 12 লাইন লিখে ফেললাম। এমনটা অবশ্যই হওয়া যাবে না। তো অ্যালগরিদমের এই 6টি বেসিক ক্যারেক্টারিস্টিক আমরা ফলো করি। দেন আমরা একটি অ্যালগরিদম দেখতে পাচ্ছি, 2টি সংখ্যা যোগফলের একটি অ্যালগরিদম দেখা যাচ্ছে। অনলি 4 লাইনের ভিতরে আমরা এই অ্যালগরিদমটা আমরা কমপ্লিট করতে পারতেছি। তো প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি রিড করতে হবে, অর্থাৎ ইনপুট নিতে হবে। দেন লেট সাম ইকুয়ালস এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এর যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি একটি সাম নামক একটি ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছি। দেন প্রিন্ট সাম, অর্থাৎ আমি যেই আউটপুটটা চাচ্ছিলাম, যে এ প্লাস বি এর যে যোগফল, যেটি আমার কাঙ্ক্ষিত আউটপুট, সেই আউটপুটটাই আমি প্রিন্ট করতেছি। অ্যান্ড দেন অবশ্যই শেষে আমাকে স্টপ লিখতে হবে, অর্থাৎ অ্যালগরিদমটিকে স্টপ করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি ফ্লো চার্টের একটি ডেফিনিশন। তো ফ্লো চার্ট অ্যাকচুয়ালি বেশ কিছুই না, বেসিক্যালি এটি একটি অ্যালগরিদমেরই একটি ডায়াগ্রামিক একটি রিপ্রেজেন্টেশন। তো আপনারা ফ্লো চার্টের ডেফিনিশনটা এখানে দেখতে পারতেছেন, আপনারা ভিডিওটি পজ করে নিয়ে দেখতে পারেন, অথবা আমি এই স্লাইডের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনাদেরকে আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিব। তো আপনারা সেখান থেকেও আপনারা এই স্লাইডটি দেখে দেখে সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। তো আমরা দেন ফ্লো চার্টের যে লিমিটেশন, সেই লিমিটেশনটা আমরা একটু দেখব, সেই লিমিটেশনগুলো দেখব। আপনারা 6টি লিমিটেশন এখানে দেখতে পারতেছেন। তো আপনারা ভিডিওটি অবশ্যই পজ করে দেখতে পারেন। তাছাড়া যেমনটি আমি বললাম যে আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো দেন আমরা চলে আসছি ফ্লো চার্টের রিপ্রেজেন্টেশন সম্পর্কে কথা বলতে। অর্থাৎ যেমন একটি অ্যালগরিদম কিছু ক্যারেক্টারিস্টিক ফলো করে, তেমনই একটি ফ্লো চার্ট কিছু ক্যারেক্টারিস্টিক ফলো করে। অর্থাৎ যেমন আমরা অ্যালগরিদমের লাস্টের লাইনে স্টপ লিখেছিলাম, সেই স্টপ লিখতে হলে আমাকে ফ্লো চার্টে এই যে বাম পাশে ওপরের দিকে যেই সিম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিম্বলটিকে ইউজ করতে হবে। এটি স্টপ এবং স্টার্ট 2টা ক্ষেত্রে আমাদেরকে এটা ইউজ করতে হবে। বিভিন্ন প্রসেসিংয়ের ক্ষেত্রে আয়তকার যেই সিম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আমাদেরকে ইউজ করতে হবে। বিভিন্ন ইনপুট বা আউটপুট নেওয়ার ক্ষেত্রে যেই রম্বস আকৃতির যেই
স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি ইউজ করতে হবে। তো এই হলো মোটামুটি ফ্লো চার্টের রিপ্রেজেন্টেশন। আপনারা প্রত্যেকটি রিপ্রেজেন্টেশন দেখতে পারতেছেন। তো এভাবে আমরা এগুলা ফলো করেই একটি ফ্লো চার্ট রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা দেন দেখব একটি ফ্লো চার্ট, ২ টি নাম্বারের যোগফলের একটি ফ্লো চার্ট আমরা দেখতে পারতেছি। তো এখানে দেখেন প্রত্যেকটা সিম্বলই কিন্তু আলাদা, আলাদা সিম্বল। অর্থাৎ আমাদের প্রত্যেকটা লাইনে আমরা যে কাজগুলো করব, সে কাজগুলাকে অবশ্যই আলাদা, আলাদা সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তো এটাই অ্যাকচুয়ালি আমরা ফ্লো চার্টে আমাদেরকে ফলো করতে হয়। কোনো একটি ফ্লো চার্ট যখন আমরা তৈরি করি, তখন আমাদেরকে এগুলো অবশ্যই ফলো করতে হয়। তো দেন আমরা দেখতে পাচ্ছি অ্যালগরিদম এবং ফ্লো চার্টের ভিতরে একটি বেসিক পার্থক্য। তো আপনারা পার্থক্যগুলা ভিডিওটি পজ করে নিয়ে দেখতে পারেন। তাছাড়া যেমনটি আমি বললাম যে লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি অ্যালগরিদম এবং ফ্লো চার্টের ভিতরে যেই বেসিক ডেফিনেশন এবং পার্থক্য, সে পার্থক্য এবং ডেফিনেশন আপনারা মোটামুটি আই থিংক মোটামুটি বুঝতে পারছেন। তো যদি তো ভিডিওটি অ্যাকচুয়ালি নরমালের থেকে অনেক বেশি বড় হয়ে গেল। তো আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাবো এবং আপনাদের ধৈর্য আছে বলে বলতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।